ফের বিশৃঙ্খলার চেষ্টায় স্বাধীনতা বিরোধী গুপ্তরা দেশ নিয়ে ছিনিমিনি খেলতে না দেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর উপহার। নির্বাচনী ওয়াদা পূরণে ভাগ্য ফিরছে নিম্নবিত্তের। 16 আগস্ট ফ্যামিলি কার্ড বিতরণ শুরু। চলতি অর্থ বছরে 40,20,000 কার্ড দেওয়ার লক্ষ্য। বড় চ্যালেঞ্জ প্রত্যাশা পূরণ। সৌদি আরবে সোফা তৈরির কারখানায় ভয়াবহ আগুন। 16 প্রবাসী বাংলাদেশের মৃত্যু। বহু হতাহতের সংখ্যা। নিহত সবার বাড়ি নওগাঁর আত্রাই ও নাটোরে নিশ্চিত করেছে দূতাবাস। পরীক্ষা শেষের 2 মাসের মাথায় আজ প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল। বেলা 10টায় সরকারি আনুষ্ঠানিকতার পর জানা যাবে শিক্ষা প্রতিষ্ঠান ও এসএমএসে। এবং গ্যাস সংকটের জেরে বিপর্যস্ত শিল্প মালিকরা। অর্ধেকে নেমেছে রফতানি। সরকারি সহায়তা ছাড়া নেই কোনো বিকল্প। ঋণ মওকুফ ও গ্যাস বিদ্যুতের সংযোগ রক্ষায় 2 মন্ত্রীকে চিঠি। ভোরের সময় সঙ্গে আছে। ফের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে স্বাধীনতা বিরোধী গুপ্ত বাহিনী। জনগণের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রামে বিএনপির সমাবেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের নতুন ঘর উপহার তুলে দিয়ে এমন হুঁশিয়ারি দেন সরকার প্রধান। বলেন, মানুষের সুখে দুঃখে পাশে থাকাই এই সরকারের দায়িত্ব। বিভ্রান্তি ছড়িয়ে যারা জনগণের ক্ষতি করতে চায় তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। মিজানুর রহমানের ক্যামেরায় ইমরুল হাসানের রিপোর্ট। সরকার গঠনের পর প্রথম চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনভর নানা কর্মসূচিতে অংশগ্রহণের পর সন্ধ্যায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের নতুন ঘর উপহার দেন সরকার প্রধান। বিএনপি আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধীকারী গুপ্ত বাহিনী আবারও মানুষকে বিভ্রান্ত করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। তবে দেশের জনগণের ভাগ্য নিয়ে কাউকে আর ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। দেশের জন্য কাজ করতে গিয়ে, দেশের মানুষের জন্য কাজ করতে গিয়ে আমরা দেখছি এই বাংলাদেশে কতগুলো রাজনৈতিক দল আছে, আমরা দেখছি যে তারা রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। যেভাবে তারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, জনগণ যখন 31 দফার পক্ষে রায় দিয়ে দিয়েছে, এটি আর তখন 31 দফা বিএনপির নয়, এই 31 দফা হচ্ছে জনগণের দফা। কাজে জনগণের দফা পূরণ করার জন্য, জনগণের দফা বাস্তবায়ন করার জন্য বিএনপি সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে বিএনপি সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাবে। এর আগে চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়ায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নতুন ঘরের চাবি তুলে দেন প্রধানমন্ত্রী। ত্রাণ সামগ্রীর পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের দেন আর্থিক অনুদান। পরে সমুদ্র সৈকতের তীরে বিএনপি আয়োজিত জনসভায় দেশি বিদেশি বিনিয়োগের জন্য শান্তি শৃঙ্খলার জোর দেন সরকার প্রধান। বলেন, ঝগড়া ফ্যাসাদ নাকি দেশকে এগিয়ে নেওয়া হবে, এই বিষয়ে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে। বিদেশি এবং দেশি বিনিয়োগকারী যারা আছে তাদেরকে উৎসাহিত করে যদি মিল ফ্যাক্টরি স্থাপন করতে হয়, তাহলে তার পূর্ব শর্ত হচ্ছে দেশে শান্তি শৃঙ্খলা থাকতে হবে। সতর্ক থাকতে হবে আমাদেরকে, যারা বিভ্রান্ত তৈরি করতে চায় তারা যাতে কোনো সুযোগ না পায়। কারণ বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করার সুযোগ পায়, ক্ষতিগ্রস্ত হবে জনগণ। বিভ্রান্তকারী যারা, তারা তো নিজেদের মতন করে চলে যাবে। আজকে বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব, নাকি আমরা ঝগড়া ফ্যাসাদে লিপ্ত থাকব। প্রধানমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচার আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতকে গুটি কয়েক ব্যক্তির হাতে তুলে দিয়ে যে সংকট তৈরি করা হয়েছে তা সমাধানে সময় লাগবে। কিন্তু এসব নিয়ে কিছু মানুষ বিভ্রান্তি ছড়িয়ে জনগণের ক্ষতি করতে চায়, তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান সরকার প্রধান। বিগত স্বৈরাচার আমলে এই দেশের জ্বালানি বা বিদ্যুৎ খাতকে কয়েকটি গুটি সংখ্যক ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছিল। তাদের স্বার্থ হাসিলের জন্য গুটি সংখ্যক কিছু মানুষ এই ব্যাপারে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। আপনাদেরকে পরিষ্কারভাবে উদ্দেশ্য করে বলতে চাই, বিএনপি সরকার সংসদে পরিকল্পনা উপস্থাপন করবে। আপনাদের যদি পরিকল্পনা থাকে, আসুন জনগণের সামনে উপস্থাপন করুন। কিন্তু বিভ্রান্তিকর কথা বলে দেশে বিশৃঙ্খলা তৈরি করবেন না, বিভ্রান্তিকর কথা বলে জনগণের শান্তি নষ্ট করবেন না। এখন দেশ গঠনের জন্য কাজ করার সময় দেশের মানুষের সুখে দুঃখে পাশে থাকাই বিএনপি সরকারের দায়িত্ব বলেও জানান প্রধানমন্ত্রী। উন্নয়ন, পুনর্বাসন আর রাজনৈতিক কর্মসূচির সমন্বয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের এভারেস্ট সফর। বিএনপি নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে তিনি বললেন,
উপকূলীয় অঞ্চল হবে অর্থনৈতিক হাব। তাই এই অঞ্চলের বন্যা নিয়ন্ত্রণে স্থায়ী সমাধান এবং পর্যটন খাতের বিকাশে বিশেষ উদ্যোগের কথা জানালেন সরকার প্রধান। ইমরুল হাসান, সময় সংবাদ, বাঁশখালী, চট্টগ্রাম। দেশবাসীকে দেয়া ওয়াদা পূরণে কাজ করছে সরকার। ইমানের সঙ্গে রাষ্ট্র পরিচালনায় হেফাজত আমিরের দোয়া চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বিকেলে চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলামের আমির মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। বলেন, পরিকল্পনাহীন আর ব্যক্তিগত স্বার্থে জ্বালানি খাতকে ব্যবহার করা হয় বিগত সময়ে যারা দেশকে অন্যদিকে নিয়ে যেতে চেয়েছে, তাই কিছুদিন ধরে বিভ্রান্তি ছড়াচ্ছে। বাংলাদেশের নিজস্ব খনি, এই ফ্যাসিবাদের সময় নিজস্ব খনি তারা, এই যে আমাদের যে বাপেক্স আছে, তাদেরকে কোনো কাজ করার সুযোগ দেয়নি, তারা স্কোপই দেয়নি কাজ করার, বিদেশিদের হাতে তুলে দিয়েছে। ফ্যাসিবাদের সময় পরিকল্পনাহীনভাবে যে কাজগুলো হচ্ছে, পরে তার খেসারত তারা কিন্তু অর্থ করে নিয়ে গেছে, কিন্তু তার খেসারত এই দেশের মানুষকে এখন দিতে হচ্ছে। ফলে এই সবগুলো বিষয় একটা পরিকল্পনা গ্রহণ করতে হচ্ছে আমাদেরকে। প্রতিপক্ষ হিসাবে আমরা নির্বাচনের সময় কাজ করেছিলাম, খেয়াল করে দেখবেন বিগত কয়েকদিন ধরে এরা আবার কতগুলো কথা বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে, বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে তারা। হুজুরের দোয়ানে আমি বলতে চাই, আপনাদের সকলকে আমি অনুরোধ জানাতে চাই যে আমাদের আগামী দিনগুলোতে আমাদেরকে একসাথে থাকতে হবে। গভীর সমুদ্র বন্দর, বিদ্যুৎ কেন্দ্র, এলএনজি টার্মিনাল সহ কক্সবাজারের মহেশখালীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প সরজমিনে পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্প সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় দীর্ঘমেয়াদী সমন্বিত জ্বালানি পরিকল্পনায় জোর দেন প্রধানমন্ত্রী। বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎস বাড়ানোর তাগিদ দেন সরকার প্রধান। সম্ভাবনার নতুন দিগন্ত কক্সবাজারের মহেশখালীতে প্রধানমন্ত্রী তারেক রহমান। বঙ্গোপসাগরের উপকূল ঘেঁষা এই অঞ্চলকে ঘিরেই তৈরি হচ্ছে গভীর সমুদ্র বন্দর সহ একাধিক কৌশলগত অবকাঠামো। ভবিষ্যতে এই অঞ্চল দেশের অর্থনীতিতে কি ভূমিকা রাখতে পারে সেটি সরজমিনে দেখতে মাতারবাড়িতে প্রধানমন্ত্রী। শুরুতেই বৃহত্তর উন্নয়ন পরিকল্পনার বিষয়ে প্রকল্প সংশ্লিষ্টদের বক্তব্য শোনেন সরকার প্রধান। পরে ভবনের বাইরে নিমের চারা রোপণ করেন তারেক রহমান। এরপর 1200 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন সরকার প্রধান। এরপর প্রস্তাবিত 70 মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প এলাকা পরিদর্শন করেন তিনি। একই এলাকায় প্রস্তাবিত এলএনজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং নতুন রিফাইনারির জন্য নির্ধারিত স্থানও দেখানো হয় সরকার প্রধানকে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এলএনজি টার্মিনাল এবং বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন তিনি। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ও দক্ষ ব্যবহার, প্রকল্প পরিচালনায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং দীর্ঘমেয়াদী সমন্বিত জ্বালানি পরিকল্পনায় জোর দেন প্রধানমন্ত্রী। ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ দেন সরকার প্রধান। আহমেদ সালেহিন, সময় সংবাদ। এদিকে স্থানীয় সরকার নির্বাচনে দলের একক প্রার্থী বাছাইয়ে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনে দলের একক প্রার্থীর জন্য সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি। রোববার রাত 9টার পর চট্টগ্রাম নগরীর একটি 5 তারকা হোটেলে দলের নেতাকর্মীদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রী কথা বলেন। এতে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের 600 নেতাকর্মী উপস্থিত ছিলেন। সরকার গঠনের পর প্রথমবারের মতো চট্টগ্রামে নেতাদের সঙ্গে বৈঠকে বসেন দলীয় প্রধান। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এমন কাজ থেকে দূরে থাকার পাশাপাশি দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিরোধী দলসহ নানা ষড়যন্ত্র মোকাবেলার জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেন তিনি। সরকার ধাপে ধাপে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করছে, কিন্তু দেখতে পাচ্ছে না বিরোধী দল, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী। বলেন, ফ্যাসিস্টের সুরে কথা বলছে বিরোধী দল। এ সময় গ্যাস সংকট নিরসনে সরকার কাজ করছে বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী।
এই প্রোগ্রামে মাননীয় মন্ত্রী স্যার সুবিধাবঞ্চিত মানুষদের জীবনমান উন্নয়নে রংপুর অঞ্চলের ২৫ জন সুবিধাবঞ্চিত ব্যক্তির মাঝে হস্তান্তর করা হয় ২৫টি চা ঘর। রোববার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে লাভ শেয়ার বিডির আয়োজনে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, বিগত সময়ে সরকারি প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। বিগত ১৭ বছর পুরো বাংলাদেশকে একটি কর্পোরেট হাউসে পরিণত করা হয়েছিল। কিভাবে দুর্নীতিটিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল, একদম জিরো থেকে আপনাদের প্রিয় নেতা আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু করেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। যে প্রতিশ্রুতিগুলোকে দিয়েছে নির্বাচনের পূর্বে, সেই প্রতিশ্রুতি একটা করে সমস্তগুলো তিনি পালন করছেন। তিনি ফ্যামিলি কার্ড বলেছিলেন, ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে। তিনি কৃষক কার্ড বলেছিলেন, কৃষক কার্ড দেওয়া করেছেন, শুরু হয়ে গেছে। তিনি খাল খনন কর্মসূচি শুরু করেছেন। প্রাক্তন খেলোয়াড় তাদের সব দুস্থ ভাতা দেওয়ার ব্যবস্থা করেছেন। এই যে এবারে সাধারণ মানুষের জন্য কাজ করা, এই কাজটা তিনি শুরু করেছেন। বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের একটা বিরোধী দল আছে, এই বিরোধী দল দুর্ভাগ্যক্রমে তারা আবার সে আগের মতোই ভূমিকা পালন করতে শুরু করেছে এবং হাসিনা যে ভাষায় কথা বলতো, এরা ওই ভাষায় কথা বলতেছে। করতে দিব না, চলতে দিব না, শেষ করতে দিব না, এইসব বলতে শুরু করেছে না। গ্যাস সংকট সমাধানে সরকার কাজ করছে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য ইসি থেকে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি। এদিকে সেপ্টেম্বরকে সামনে রেখেই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। চূড়ান্ত হয়েছে ভোটার তালিকাও। হালনাগাদ তালিকা অনুযায়ী দেশে এখন মোট ভোটার 12,86,32,555 জন। ইসি সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, এই তালিকা দিয়েই ভোট হবে। প্রতিনিধি হিসাবে জনগণের একজন নির্বাচন। নতুন সরকার ক্ষমতায় আসার পর সেপ্টেম্বরের দিকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কথা জানানো হলেও এখন বলা হচ্ছে ভোট হতে পারে জানুয়ারি ফেব্রুয়ারিতে। এই বছরে না হোক, সামনের বছর প্রথম দিকে কিন্তু আপনাদের ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। তবে এই নির্বাচনের বিষয়ে সরকার কমিশনকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু না জানানোই সেপ্টেম্বর ধরেই প্রস্তুতি নিচ্ছে ইসি। 31 জুলাই ভোটার নিবন্ধনের শেষ সময় ধরে ইতোমধ্যে ভোটার তালিকাও চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। সবশেষ হালনাগাদে 3,09,315 জন ভোটার বেড়েছে বলে রোববার সংবাদ সম্মেলনে জানান ইসি সচিব আক্তার আহমেদ। বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালা চূড়ান্ত করতে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ে পাঠিয়েছে ইসি। 31 জুলাই পর্যন্ত ভোটারের সংখ্যা হচ্ছে 12,86,32,555। স্থানীয় সরকার তারিখ পরিবর্তন হয় তাহলে সেটা পরবর্তীতে কমিশন অন্য কোনো সিদ্ধান্ত নিলে এই তালিকাটা সম্পূরক তালিকায় হিসেবে আসবে। সচিব জানান, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র বিক্রির প্রথম দিনে 2টি ফর্ম কিনেছে ক্ষমতাসীন দল বিএনপি। রাষ্ট্রপতি নির্বাচন 2026-এর আলোকে মনোনয়নপত্র দেওয়া শুরু হয়েছে। বিএনপির প্রতিনিধি দল এসে আজকে সকালবেলা একটা মনোনয়নপত্র নিয়ে গেছেন। আর এখনো পর্যন্ত আর কোনো দল বা কোনো প্রার্থী এসে আমাদের কাছ থেকে মনোনয়নপত্র নেন নাই। এদিকে সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দলের পক্ষে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেন সংসদের সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি পদে 11 দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদকে মনোনীত করা হয়েছে। রোববার জোটের বৈঠক শেষে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেন, গণতন্ত্রের সৌন্দর্য রক্ষায় রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে 11 দলীয় ঐক্য। রাষ্ট্রপতি নির্বাচনে সমন্বিতভাবে প্রার্থী দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজধানীর মিন্টো রোডের বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে রোববার জরুরি বৈঠকে বসেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। সকাল 11:30টার পর শুরু হওয়া বৈঠক চলে 1 ঘন্টারও বেশি সময়। বেলা 1টায় সাংবাদিকদের মুখোমুখি হন 11 দলীয় ঐক্যের নেতারা। জোটের অন্যতম শরিক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাষ্ট্রপতি পদে 11 দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের নাম ঘোষণা করেন। এ সময় তিনি সমালোচনা করেন রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে। আমাদের প্রত্যাশা ছিল যে নির্বাচনের পরে আসলে রাষ্ট্রপতিটা নির্বাচিত হবে জুলাই সনদ অনুযায়ী, কিন্তু আমরা দেখেছি যে এই সরকার
গণভোটের গণরায়কে অস্বীকার করেছে। যে এই সরকারও আসলে পুরনো স্বৈরতন্ত্রের পথে হাঁটছে। আমরা মনে করি দেশের এই যে সংকট একটা চলছে, এই সময় দেশে যে ধরনের অভিভাবকত্ব প্রয়োজন, রাষ্ট্রপতি হিসেবে আমরা মনে করি কর্নেল অলি আহমেদ উপযুক্ত। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান জানান, গণতন্ত্রের সৌন্দর্য রক্ষায় রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে 11 দলীয় ঐক্য। গণতন্ত্রের সৌন্দর্যের জন্য এটা আমাদের দায়িত্ব হিসেবে আমরা এটাকে নিয়েছি। আমরা মনে করি যে সর্বক্ষেত্রে রাজনীতি স্বচ্ছ হওয়া উচিত, প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত। তাহলে গণতন্ত্রের গতি এবং তার সুস্বাস্থ্য ফিরে আসবে। এ সময় ঐক্যের অন্য নেতারা নিজেদের প্রার্থীর জন্য সব সংসদ সদস্যদের কাছে সমর্থন চান। আগামী 20 আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা প্রত্যাশা রাখি যে উনি ইনশাআল্লাহ প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আগামীর বাংলাদেশকে সঠিক ধারায় তিনি নেতৃত্ব দেবেন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ফ্যাসিবাদী আচরণ করলে বিরোধী দল বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে আবু সাইদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ন্যাশনাল ডক্টরস ফোরামের অনুষ্ঠানে তিনি আরও বলেন, জনগণের সঙ্গে যত বেশি প্রতারণা করা হবে তত কঠোর হবে আন্দোলন। জামায়াত আমির আরও বলেন, দেশের মানুষ তার আর কোনো ফ্যাসিবাদ দেখতে চায় না। মুসলিমরা জালিম হলে তাদের পরিণতি আরও ভয়াবহ হবে বলেও সতর্ক করেন তিনি। এ সময় কূটনৈতিক শিষ্টাচার ভেঙে খুনিকে সংবাদ সম্মেলন করতে দেয়ায় ভারতের প্রতি ক্ষোভ প্রকাশ করেন ডক্টর শফিকুর রহমান। অ্যাবসলিউট পাওয়ার মেক অ্যাবসলিউট করাপশন। এই বড় মাত্রার করাপশন করার জন্য যদি এই কোম্পানি খোলা হয়ে থাকে, উদ্যোগ নেওয়া হয় থাকে, তাহলে আমরা তাদেরকে দুঃসংবাদ দিচ্ছি। আমরা বসে বসে চুপ করে আঙ্গুল চুষব না। মুসা সাইনাইয়া এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের 16 বাংলাদেশি নিহত হয়েছেন। সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, দেশটির মুসা বাণিজ্যিক এলাকায় রোববার স্থানীয় সময় দুপুর 2টার দিকে আগুন লাগে ওই কারখানায়। মর্মান্তিক এই ঘটনায় নিহতরা সবাই নওগাঁ ও নাটোরের বাসিন্দা। নিহতরা রিয়াদের ওই সোফা তৈরির কারখানায় কর্মরত ছিলেন। প্রতিদিনের মতোই সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় চলছিল শ্রমিকদের কর্মযজ্ঞ। কিন্তু কে জানতো রোববারের দিনটি হবে অন্য দিনের চেয়ে বিভীষিকাময়। কারখানায় হঠাৎ দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। কিছু বুঝে ওঠার আগেই প্রাণ যায় অন্তত 16 জনের, যাদের সবাই বাংলাদেশি। সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, দেশটির মুসা বাণিজ্যিক এলাকায় রোববার স্থানীয় সময় দুপুর 2টার দিকে কারখানায় আগুন লাগে। স্থানীয় ফায়ার সার্ভিসের বরাত দিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, নিহতরা নওগাঁ ও নাটোরের বাসিন্দা। সৌদি আরবের ওই সোফা তৈরির কারখানায় তারা সবাই কর্মরত ছিলেন। 16 জন এবং 8 জন অগ্নিকাণ্ডে সরাসরি পুড়ে, আর বাকি 8 জন সাফোকেশনে যে ধোঁয়ায় ফায়ার সার্ভিস ডেডবডি উদ্ধার করতেছে। পরবর্তী লাশ শনাক্তকরণের কাজ শুরু হবে। নিহতদের মধ্যে রয়েছে নওগাঁর আত্রাই উপজেলার গন্ডগোহালি, ডুবাই, বৈঠাখালী সহ বিভিন্ন গ্রামের বাসিন্দা। এর মধ্যে শুধু গন্ডগোহালি গ্রামের গুফফার প্রামাণিক ও তার 2 ছেলে মোহন ও সুমন প্রামাণিক রয়েছে। এছাড়া অন্য গ্রামের রুবেল হোসেন, কলি প্রামাণিক সহ অনেকে আছেন মৃত্যু তালিকায়। সৌদি আরবের রিয়াদের মানফুয়া নামে একটা শহরে একটা সোফা কারখানায় আগুন লেগে আর কি। তথ্য আছে 17 জনের কাছাকাছি, নাম পেয়েছি 9 জনের। এদিকে মৃতের তালিকায় থাকা নাটোরের 2 জনের সন্ধান মিলেছে। নলডাঙ্গা উপজেলার খাজুরা গ্রামের সাব্বির হোসেন ও শামীম হোসেন নামে 2 যুবক সৌদি আরবের এই অগ্নিকাণ্ডে মারা গেছেন। ওমর ফারুক, সময় সংবাদ। সরকারের 180 দিনের বিশেষ প্রতিবেদন। ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রমে এরই মধ্যে ভাগ্য বদলাতে শুরু করেছে নিম্ন আয়ের মানুষের। সরকারি এই মাসিক অর্থ সহায়তায় ভর করে তারা ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন। আগামী 16 আগস্ট থেকে শুরু হচ্ছে এর আনুষ্ঠানিক কার্যক্রম, যার মাধ্যমে চলতি অর্থ বছরেই 40,20,000 নারীর হাতে পৌঁছবে এই সহায়তা। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে প্রকৃত সুবিধাবঞ্চিতদের হাতে কার্ড পৌঁছে দিতে চায় সরকার।
ফ্যামিলি কার্ড নিয়ে মানুষের বিপুল আকাঙ্ক্ষা বাস্তবায়নেই মূল চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী হাসান আলীর প্রতিবেদন। ফ্যামিলি কার্ড বাংলাদেশের প্রত্যেক মা বোনদের কাছে, মাদের কাছে আমরা পৌঁছে দিতে চাই। বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রধান প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড। নারীদের আর্থসামাজিক উন্নয়ন ও দারিদ্রতা বিমোচনে এমন প্রতিশ্রুতি আশার সঞ্চার করে দেশব্যাপী। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের পর তারেক রহমানের সরকার শুরুতে হাত দেয় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে। চলতি বছরের 10 মার্চ ঢাকার বনানীতে কড়াইল বস্তি সংলগ্ন টিএনটি মাঠে পরীক্ষামূলকভাবে সরকারের যুগান্তকারী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ। 16 আগস্ট কিশোরগঞ্জে এর উদ্বোধন করবেন সরকার প্রধান। ফ্যামিলি কার্ডে ভাগ্য ঘুরেছে অসংখ্য মানুষের। কড়াইল বস্তির ফরিদা রাহেলাদের ঘরে বইছে আনন্দের জোয়ার। মাসিক 2500 টাকার অর্থ সহায়তায় ভর করে স্বপ্ন দেখছেন ঘুরে দাঁড়ানোর। মেয়েদের জন্য আমরা সুযোগ সুবিধা হয়েছে আর কি, সংসারে অভাব থাকলে একটু খরচ হয়। আম্মাকে আগে আমি দিতাম 500 টাকা করে ওষুধ খাওয়ার জন্য, এখন মাকে আমি 1500 টাকা দেই। মানে আমি বলতে গেলে কান্না চলে আসবে। এটা পাওয়ার পরে মানে এত উপকার হয়েছে, এটা ভাষায় বলা যাবে না। সরকারকে ধন্যবাদ জানাতে হয় যে সরকার ভালো একটা উদ্যোগ দিয়েছে গরিবের জন্য। তবে এই তালিকার বাইরেও আছে অনেক পরিবার সময় মতো না পাওয়ার অভিযোগও আছে কারো কারো। আমি কাগজপত্র নিয়ে অফিসে গেছি, সেখান থেকে এন্ট্রি করে বাদ করে দিচ্ছে, বলছে যে পাইবেন না। কাগজ জমা দিয়েছি, এরা কইছে আশা করেন আপনি পাইবেন কই আমার কাগজপত্র সব জমা নিচ্ছে, এরা আমার অন্তরি দেয় না। পাইছি তো মনে কয় মাস পাইছি, গত মাসে আসে নাই, এই মাসে তো কোনো পাইনি। ফ্যামিলি কার্ডে নিশ্চিন্ত অর্থ সহায়তায় ভাগ্য ঘুরছে নিম্ন আয়ের সব মানুষদের। স্বপ্ন দেখছেন নিত্যদিনের খরচ মিটিয়ে আরেকটু স্বাচ্ছন্দ্যে জীবনযাপনের। তবে এই কর্মসূচির বাইরে রয়েছেন আরও কিছু মানুষ। তাদের অপেক্ষা দ্রুত ফ্যামিলি কার্ডের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার। তবে নিম্ন আয়ের মানুষদের জন্য আসার খবর, চলতি অর্থবছরে 40,20,000 ফ্যামিলি কার্ড বিতরণ করবে সরকার। এই পরিকল্পনা বাস্তবায়নে সত্যিকারের দাবিদার খুঁজতে সারা দেশে শুমারি করছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বলছেন, ফ্যামিলি কার্ডে ব্যাপক সাড়া মিলছে। মানুষের প্রত্যাশা পূরণ করে প্রকল্প সম্পন্ন করাটাই সরকারের মূল চ্যালেঞ্জ। মানুষের আগ্রহটা আমরা যা চিন্তা করেছি তার থেকে অনেক গুণ বেশি, এবং এই আগ্রহটার কারণে যেটা হয়েছে যে আমরা আরও একটু বেশি কনশাস হয়ে গেছি যে এই আগ্রহের জায়গা থেকে আমরা যেন উঠতে পারি, মানুষের সেবায় আমরা পৌঁছে যেতে পারি। চ্যালেঞ্জ যেটা হচ্ছে যে প্রকল্পটা 100% সঠিকভাবে শেষ করা, এটা হচ্ছে চ্যালেঞ্জ। বিগত ফ্যাসিস্ট আমলের মতো নয়, বরং দল মতের ঊর্ধ্বে উঠে সত্যিকারের যোগ্য পরিবারেই কার্ড বিতরণ করা হচ্ছে বলে জানান সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী। দিস ফ্যামিলি কার্ড ইজ আ ইউনিভার্সাল কার্ড, এটা সকলের জন্য। একটা সময় যখন বিএনপি করতো কি করতো না, এটা ডিএনএ চেক করার মতো করে চেক করা হয়েছে। আর আমরা এসেই বলেছি যে এই দেশের প্রতিটি নাগরিক হচ্ছে আমাদের, সরকারের সকল ধরনের বেনিফিট পাওয়ার অধিকার আছে প্রতিটি নাগরিকের। আমরা সেভাবেই কিন্তু কাজ করে যাচ্ছি। ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রমে এরই মধ্যে 80,000 নারীর হাতে পৌঁছেছে এই সুবিধা। আগামী 4 বছরে 1,60,00,000 পরিবারকে এই সুবিধার আওতায় আনার লক্ষ্যমাত্রা সরকারের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হচ্ছে আজ সকাল 10টায়। শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন হয়ে ফল প্রকাশের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলনের পর বেলা 10টা থেকেই একযোগে দেশের সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান ও SMS এর মাধ্যমে ফলাফল জানা যাবে। এবছর দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট 18,57,344 পরীক্ষার্থী অংশ নেয়। দ্রুতগামী লরির ধাক্কায় প্রাণ গেল দুজনের। বকবাজারের ওয়্যারলেস গেট সংলগ্ন এলাকায় লরিটি একসঙ্গে একটি সিএনজি ও 2টি বাইককে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন বেশ কয়েকজন। হাসপাতালে নেয়ার পর মারা যান 2 বাইক আরোহী। তাদের বাড়ি নড়াইলের সদরে। রাতের রাজধানীতে বেপরোয়া গতিতে ছুটছিল কন্টেইনারবাহী লরি। মগবাজারের ওয়্যারলেস গেট সংলগ্ন এলাকায় ফ্লাইওভার থেকে নামার সময় লরিটি সজোরে ধাক্কা দেয় একটি সিএনজি ও 2টি মোটর বাইকে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান লরিটি বিকট শব্দে আছড়ে পড়ে সড়কে। মুহূর্তেই আহত হন বেশ কয়েকজন, গুরুতর আঘাত পান 2 বাইক আরোহী। হালকা আওয়াজ হয়েছে, তখন আমরা ওখানে তাকাইছি। তাকানোর পরে ওনার ড্রাইভারের দিকে তাকাচ্ছি, উনি খালি পাও দিয়ে জোরে জোরে চাপ দেওয়ার চেষ্টা করতেছে, আল্লাহ আল্লাহ বলে চিৎকার দিচ্ছে, কিন্তু গাড়ি দাঁড়াচ্ছে না, মানে ব্রেক ফেল হয়ে গেছে। সিএনজি আসলে মাঝখানে, সিএনজির মাইরা মোটরসাইকেল সহ 3 জন একবারে দিল। 2 জন আমি দেখছি জায়গায় ডেট, আর একজন দেখছি খুবই আশঙ্কাজনক অবস্থা উনার, আল্লাহ উনাকে বাঁচায় রাখুক, দোয়া করি। আর 5-6 জন দেখছি গুরুতর অবস্থায় আছে, মানে মানুষ ধরে ধরে হসপিটাল নিয়ে গেছে। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জামান আহমেদ ও রিয়াদ নামে 2 বাইক আরোহীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাদের দুজনের গ্রামের বাড়ি নড়াইল সদরে। পুলিশ বলছে কেন এই দুর্ঘটনা সেই কারণ খতিয়ে দেখা হচ্ছে। ড্রাইভার ঘটার সাথে সাথেই সে পালিয়েছে, কিন্তু আমরা যে হেল্পার ছিল গাড়ি তাকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। তার কাছ থেকে আমরা ড্রাইভার সম্পর্কিত যে যাবতীয় তথ্য দিই সেগুলো উদ্ধার করব। নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে বলে মনে করেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। রোববার রাজধানীতে ভারতীয় ভিসা সেন্টার পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন তিনি। এছাড়া ভিসা প্রাপ্তি সহজ করতে বাংলাদেশে ভারতীয় ভিসা সেন্টারের সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার। দিল্লিতে শেখ হাসিনার মতবিনিময়ে অংশগ্রহণ ইস্যুতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। বিষয়টি এখন কূটনৈতিক মহলে বেশ আলোচিত। রোববার রাজধানীতে ভারতীয় ভিসা সেন্টারে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাংবাদিকদের সঙ্গে আলাপেও উঠে এলো 2 দেশের সাম্প্রতিক টানাপোড়েন। ভারতীয় হাইকমিশনার বলেন, 2 দেশের প্রধানমন্ত্রী যথেষ্ট আন্তরিক, তারা একসঙ্গে আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। প্রধানমন্ত্রী বাংলাদেশের, we all respect him a lot. আমি ওনার বক্তৃতা শুনেছি অনেকবার, and he talks from his heart. এটা আমি দেখেছি। He is a people's person and our Prime Minister is also a people's person. আমার মনে হচ্ছে when two leaders meet, lot of problems are sorted out. Problem sort out হয় যখন আমরা কথাবার্তা করি, আর আমার তো পুরো কনফিডেন্স আছে। 2 দেশের মানুষের মধ্যে ভালো সম্পর্ক কূটনৈতিক পর্যায়েও বজায় রাখা উচিত বলে মন্তব্য করেন দীনেশ ত্রিবেদী। এছাড়া বাংলাদেশে ভারতের ভিসার চাহিদা মেটাতে ভিসা সেন্টারের সংখ্যা আরও বাড়ানোর কথা জানান তিনি। অনেক ডিমান্ড আছে, ওইটা ভালো, আর আস্তে আস্তে ও ক্যাপাসিটিটা বাড়াতে হবে। কেন একদম যদি বাড়িয়ে দিই তাহলে আরও প্রবলেম হবে, কেউ পাবে না। তা আমার এইটাই উদ্দেশ্য যে আস্তে আস্তে ভিসা সেন্টারগুলো বাড়ানো, ক্যাপাসিটিগুলো বাড়ানো। এর আগে ভারতীয় ভিসা সেন্টারে শিশুদের গেমিং জোন উদ্বোধন করেন ভারতীয় হাইকমিশনার। এ সময় ভিসা সেন্টারের সার্বিক কার্যক্রমও ঘুরে দেখেন তিনি। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। প্রায় 3 দশক পর নতুন করে আলোচনায় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা। ঢাকায় সিনেমার খলনায়ক আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সৌদি আরব যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। দেশের চলচ্চিত্রের আকাশে সবচেয়ে উজ্জ্বল তারার একজন চিত্রনায়ক সালমান শাহ। জনপ্রিয়তার মধ্য গগনে থাকতেই রহস্যজনক মৃত্যু তার। 1996 সালের 6 সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনে নিজ ফ্ল্যাটে মেলে সালমানের মরদেহ। তখন থেকেই তার মৃত্যু নিয়ে চলছে তুমুল আলোচনা। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর 2025 সালের 20 অক্টোবর বাদী পক্ষের আবেদনে অপমৃত্যুর মামলা হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন ঢাকার 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। পরদিন রমনা থানায় হত্যা মামলা করেন সালমান শাহর মামা। এ মামলায় বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার মধ্যেই সৌদি আরবে যেতে রোববার ভোরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন এজাহারভুক্ত আসামি ডন। স্টপ লিস্টে তার নাম থাকায় গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। পরে মামলার তদন্ত সংস্থা সিআইডির কাছে ডনকে হস্তান্তর করা হয়।
ডনকে আদালতে তুলে সালমান শাহ হত্যা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করে সিআইডি। শুনানি শেষে মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। সালমান শাহের এই হত্যা মামলাটি বিজ্ঞ আদালতে থানায় গ্রহণ করে এবং সেই মামলার আসামি হিসাবে আজকে ডনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়। তার পক্ষে কোনো আইনজীবী ছিল না এবং তার কোনো জামিনে প্রার্থনাও ছিল না। বিজ্ঞ আদালত এই তদন্তকারী কর্মকর্তার দরখাস্ত মতে এবং মামলার বিষয়বস্তু দেখে তাকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করেন। 2025 সালের 21 অক্টোবর দায়ের করা হত্যা মামলায় ডন ছাড়াও সামিরা হক, আজিজ মোহাম্মদ ভাই সহ 11 জনকে আসামি করেন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর। তাসমিলা খান, সময় সংবাদ। বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনে রোববার এই আদেশ দেন ট্রাইব্যুনাল 1। এর আগে গত 21 জুন শতাধিক গুম খুনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েসের জবানবন্দিতে ইলিয়াস আলী গুম ও হত্যার ঘটনায় সাইফুর রহমানের নাম আসে। এরপর 26 জুলাই রাতে তাকে আটক করে বিমান বাহিনীর বিশেষ সেল হেফাজতে রাখা হয়। পরোয়ানা জারির ফলে তাকে ট্রাইব্যুনালে তোলা হবে এবং এ মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হবে। 2012 সালের এপ্রিল মাসে বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করার যে অভিযোগ আছে সেই অভিযোগের সাথে সম্পৃক্ততার অভিযোগে বিমান বাহিনীর কর্মকর্তা উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে গ্রেফতার করার জন্য অ্যারেস্ট ওয়ারেন্ট বা গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলাটা ইতিপূর্বে আসামি হিসেবে জিয়াউল হাসান গ্রেফতার ছিলেন। তদন্ত কর্মকর্তা তার তদন্তে আরো অগ্রগতি হওয়ার সুবাদে তিনি আবেদন করেছিলেন এবং তার এই আবেদনের প্রেক্ষিতে সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে। বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক সচেতনতা বাড়াতে পাইলট প্রকল্পে এগুচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশন। 6 মাসব্যাপী এই সচেতনতামূলক কার্যক্রমে যারা ইতিবাচক সাড়া দেবেন তাদের গুড সিটিজেন, আর যারা অসহযোগিতা করবেন তাদের ব্যাড সিটিজেন ঘোষণা করবে সিটি কর্পোরেশন। বিশেষজ্ঞদের মতে নাগরিকদের আচরণে ইতিবাচক পরিবর্তন হলেই পরিচ্ছন্ন ও বসবাসযোগ্য রাজধানী ঢাকা গড়ে উঠবে। তবে আইনজীবী বলছেন, নিয়ম অনুযায়ী একজন নাগরিককে ভালো বা খারাপ তকমা দিতে পারে না সিটি কর্পোরেশন। অরূপ দত্তের ছবিতে আবু সাইদ নিশানের প্রতিবেদন। ঢাকার মতিঝিল ফকিরাপুল, মাথার উপরে তারের জঞ্জাল, তাতে ঝুলছে ময়লা আবর্জনা, জামাকাপড়, ডিমের খোসা, পলিথিন, কি নেই সেখানে। অলিগলিতেও যত্রতত্র পড়ে আছে বর্জ্য, কোথাও বাসাবাড়ির সামনে, কোথাও দোকানের সামনেই ময়লার স্তূপ। ঠিক বাসার গেটের সামনে কিন্তু এভাবে যত্রতত্রভাবে ময়লা পড়ে আছে এবং এই ময়লার স্তূপই প্রমাণ করে নাগরিক হিসাবে আমরা কতটা সচেতন। এমন বাস্তবতায় পরিচ্ছন্ন নগর গড়তে সচেতনতার তাগিদ সরকার প্রধানের। আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। এরই ধারাবাহিকতায় বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিকদের সচেতনতা বৃদ্ধিতে মাঠে নেমেছে সিটি কর্পোরেশন। শুরুতে 9 নম্বর ওয়ার্ডকে মডেল হিসেবে গড়ে তুলতে একজন সুপারভাইজার ও 20 জন স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছে দক্ষিণ সিটি। রাস্তা, বাসাবাড়ি ও দোকানে গিয়ে বাসিন্দাদের সচেতন করছেন তারা, বোঝাচ্ছেন নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার গুরুত্ব। সচেতন নাগরিক হিসেবে উচিত ময়লা সময় মতো সিটি কর্পোরেশন কাজটা ওদের হাতে তুলে দেওয়া। ময়লা রাস্তাঘাটে ফেললে তো আমাদেরও সমস্যা। দুইটা বিল্ডিং এর মাঝখানে যে ময়লাগুলো, সে অ্যাকচুয়ালি কোনো হোল্ডিং ওনারাই একসেপ্ট করতে চায় না যে এটা আমার সাইড থেকে হচ্ছে। সেখানে আমরা তখন তাদেরকে উৎসাহ করছি যে 1 মাস আপনি করেন, 1 মাস পাশের বাড়িওয়ালারা করেন। 10 দিন পরে যখন আমরা আসার পরে হচ্ছে অনেক পরিবর্তনই পেয়েছি। সচেতনতামূলক কর্মসূচি সফল হলে শহরের পরিচ্ছন্নতার চিত্র বদলে যাবে বলে মনে করেন এই নগর পরিকল্পনাবিদ। কর্পোরেশন যখন সরাসরি আমাদেরকে নজরদারিতে রাখবে, তখন আমি একটা ময়লা ফেলা আগে 5 বার ভাববো। যে কোনো জায়গায় ময়লা ফেলা, কোথাও একটা আপনি কোনো কিছু ডাম্পিং করে রাখা রাস্তাতে, হ্যাঁ, এই ধরনের অনেক সমস্যা কিন্তু তখন জনগণ অটোমেটিক সতর্ক হবে। 6 মাসব্যাপী কার্যক্রম শেষে গুড সিটিজেন ও ব্যাড সিটিজেন ঘোষণা করবে সিটি কর্পোরেশন। যারা আমাদের কাজে সহযোগিতা করেছে তাদেরকে আমরা একটা মার্কিং করব বাসার সামনে, তারা হলো গুড সিটিজেন।
আর যারা আমাদেরকে অসহযোগিতা করেছে যত ময়লা ফেলেছে তাদেরকে আমরা ব্যাড সিটিজেন হিসেবে ডিক্লেয়ার দিব। তবে নাগরিককে ভালো বা খারাপ তকমা দিতে পারে না সিটি কর্পোরেশন, বলছেন আইনজীবী। স্থানীয় সরকার যে আইন 2009-এর এই টোটাল আইনের মধ্যে কোথাও এই গুড সিটিজেন ব্যাড সিটিজেন শব্দ দুটোই নাই। যে শব্দগুলো আইনে নাই সেই শব্দগুলোকে আপনি ট্যাগ হিসেবে ব্যবহার করতে পারেন না। আইনে যা আছে কর্তৃপক্ষকে ঠিক ওর মধ্যেই থাকতে হবে। যদি কেউ আইন অমান্য করে তাকে আপনি জরিমানা করেন তাহলে শোকজ দেন। নাগরিক সচেতনতা, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা ও সবার সম্মিলিত অংশগ্রহণই কেবল বাসযোগ্য করে তুলতে পারে ঢাকাকে। আশেপাশের বাসাবাড়ি থেকে চলাচলের এই পথেই ফেলা হয়েছে ময়লা। ঠিক পাশের একটি পরিত্যক্ত ভবনের চিত্রও কিন্তু একই, সেখানেও দেখা যাচ্ছে বড় বড় ময়লার স্তূপ। এ থেকেই প্রশ্ন তৈরি হয়, নাগরিক হিসাবে আমরা কতটা সচেতন। এখন দেখার বিষয় দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিক সচেতনতা বৃদ্ধির নেয়া এই প্রকল্প কতটা আশার আলো দেখাতে পারে। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। রাতের আধারে বরিশালে অবৈধ বালু উত্তোলনের হিড়িক, বিভিন্ন নদী পাড়ে ভাঙন, ভিটেমাটি হারানোর শঙ্কায় বাসিন্দারা। প্রশাসনের নজরদারির অভাবকেই দুষছেন গ্যাস সংকটে বিপর্যয়ের কবলে পড়া শিল্প কলকারখানাগুলো আবারও উৎপাদনে ফিরলেও ঘুরে দাঁড়াতে সরকারের সহায়তা চাচ্ছেন ব্যবসায়ীরা। 15 দিন ধরে উৎপাদন বন্ধ থাকায় বিদ্যুৎ ও গ্যাস বিল পরিশোধে সংকটে শিল্প মালিকরা। ক্ষতি পুষিয়ে নিতে ব্যাংক ঋণের সুদ মওকুফকে অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছেন ক্ষতিগ্রস্তরা। অন্যদিকে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না করতে চিঠি দিয়েছেন জ্বালানি মন্ত্রীকেও। শাকত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত থাকছে কমলদের রিপোর্টে। বঙ্গোপসাগরের মহেশখালী অংশে ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে অন্তত 15 দিন গ্যাস সংকটের মুখে পড়ে দেশের শিল্প কারখানা। প্রথম দিকে এই বিপর্যয় শুধু রাজধানী ঢাকা কেন্দ্রিক হলেও পরবর্তীতে প্রভাব পড়ে চট্টগ্রামেও। এই অবস্থায় শিল্প কারখানাগুলোর উৎপাদন স্থবির হয়ে যায়। গত 3 দিন ধরে গ্যাসের যোগান বাড়ায় বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলো। এবার ঘুরে দাঁড়াতে সরকারের সহায়তা চাচ্ছেন ব্যবসায়ীরা। এই অবস্থায় চট্টগ্রাম চেম্বারের পক্ষ থেকে ব্যাংক ঋণের সুদ মওকুফ চেয়ে যেমন অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছেন, তেমনি বকেয়া অজুহাতে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না করতে চিঠি দিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীকেও। প্রত্যেকটা গার্মেন্টসের প্রেসিং সেকশন অ্যান্ড ফিনিশিং সেকশন যেখানে এক্সপোর্ট প্রসেস করে ওগুলো সবই কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে বন্ধ। অনেকে এক্সপোর্ট ফেল করছেন এবং এক্সপোর্ট ফেল করার কারণে অনেকেরই এয়ার ফ্রেট হয়েছে। আর্থিকভাবে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। চিটাগাংয়ের শুধু গার্মেন্টস না, প্রত্যেকটা সেক্টরে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্টিল থেকে আরম্ভ করে এমন গ্যাস নির্ভর কোনো শিল্পই চলছিল না। তবে সম্প্রতি গ্যাস সংকটে সবচেয়ে বেশি গার্মেন্টস কারখানাগুলোকে দুর্ভোগে পড়তে হয়েছে বলে দাবি করেছে বিজিএমইএ। বিশেষ করে প্রতি মাসে $3 বিলিয়ন মার্কিন ডলার তৈরি পোশাক রপ্তানি হলো গ্যাস সংকটের কারণে এই মাসে তা অর্ধেকে নেমে এসেছে বলে অভিযোগ তাদের। এই অবস্থায় জুলাই মাসের বিল পরিশোধে যেমন বাড়তি সময় চাওয়া হয়েছে, তেমনি বকেয়ার অজুহাতে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না করতে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিকে চিঠি দিয়েছে বিজিএমইএ। পুরো আরএনজি সেক্টরে অলমোস্ট $3 বিলিয়ন মতো আপনার মাসে এক্সপোর্ট। 15 দিনের মতো যদি বাধাগ্রস্ত হয় স্বাভাবিকভাবে $1-8 বিলিয়ন তো সমস্যা হবেই। এমনিতেই বিশ্বমন্দা পরিস্থিতিতে গত অর্থ বছরের পুরোটা সময় রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে ছিল দেশের তৈরি পোশাক খাত। এই অবস্থায় সংকট মোকাবেলার পাশাপাশি অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে সরকারের সহায়তা ছাড়া কোনো বিকল্প দেখছেন না গার্মেন্টস ব্যবসায়ীরা। গ্যাস বিল এবং বিদ্যুৎ বিল বা তাদের লোন রিটার্নের লোন পে ব্যাকের কোনো ডিলে যদি হয়, সেখানে যেন এক্সট্রা কোনো ফাইন করা না হয়। সেই ফাইন থেকে যেন অ্যাটলিস্ট ম্যানুফ্যাকচারদেরকে একটু মুক্তি দেওয়া যায়, তাহলে একটু বিষয়টা স্মুথ ওয়েতে আমরা আবার গেট ব্যাক করতে পারবো। রাজধানী ঢাকা এবং তার পার্শ্ববর্তী সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ ও বন্দরনগরী চট্টগ্রামে 4000-এর বেশি গার্মেন্টস এবং আরও কয়েক হাজার ভারী ও মাঝারি শিল্প কারখানা রয়েছে, যেখান থেকে বছরে রপ্তানি আয় আসছে $45 বিলিয়ন মার্কিন ডলারের বেশি। কমল দে, সময় সংবাদ। বরিশাল জুড়ে বেপরোয়া বালুখেকোরা,
কীর্তনখোলা, মেঘনা, তেঁতুলিয়া, বলেশ্বর ও পায়রা নদীর শতাধিক স্পট থেকে প্রতিদিন রাতের আঁধারে তোলা হচ্ছে বালু। ভাঙছে নদীর তীর, আর পাইপ সংযোগে সেই বালুতেই ভরাট হচ্ছে পুকুর, জলাশয়। বরিশাল নগরীতে 436টি সরকারি পুকুরের অর্ধেক আর ব্যক্তি মালিকানা 1,500 পুকুর বিলীন হয়েছে গত কয়েক বছরে। এমন পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দুষছেন পরিবেশবিদরা। অবৈধ বালু উত্তোলন রুখতে কঠোর অবস্থানে প্রশাসন। অপূর্ব রিপোর্ট। রাতের আধারে ড্রেজার দিয়ে উত্তোলন করা হচ্ছে বালু। নদী থেকে বালু তোলায় তীরে শুরু হয়েছে ভাঙন, আর একের পর এক উধাও হচ্ছে শহর এলাকার জলাশয়গুলো। বরিশালের কীর্তনখোলা, মেঘনা, তেঁতুলিয়া, বলেশ্বর আর পায়রা নদীর শতাধিক স্থানে প্রতিদিন রাতের আঁধারে শুরু হয় বালু খেকোদের তাণ্ডব। ফলে ভাঙনের মুখে পড়েছে নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা। স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে বালু তোলায় ভিটেমাটি হারানোর আতঙ্কে দিন কাটছে তাদের। আধার রাতে 1,500-10-15টা ফিট করে কাটিয়ে নিয়ে যাইতেছে বালি, আমাদের বাড়িঘর ভেঙে চলে যাইতেছে। সন্ধ্যা হইতে সারা রাত্র কাটে বালি, আমরা ডাক লইলে ওনরা মানে না। যদি প্রতিবাদ করতে যায় হেলে উল্টো বাইলে আবার দাও হয়। এদিকে নদী থেকে তোলা বালু পাইপের মাধ্যমে ভরাট চলছে বরিশাল নগরীর জলাশয়গুলো। নগর ভবন কর্তৃপক্ষের 2011 সালের মাস্টার প্ল্যান অনুযায়ী শহরে সরকারি পুকুর ছিল 436টি, যা এখন নেমে এসেছে 200-র নিচে। পরিবেশবাদী সংগঠন বাপা ও বেলার তথ্য মতে গত কয়েক বছরে ভরাট হয়েছে ব্যক্তি মালিকানাধীন প্রায় 1,500 পুকুর। আর এমন পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট দফতরগুলোর উদাসীনতাকে দুষছেন সংশ্লিষ্টরা। সিটি কর্পোরেশন, পৌরসভা, যেখানে মূলত পুকুর ভরাট করে আইনগত নিষিদ্ধ, সেই কর্তৃপক্ষ তাদের আইনের বাস্তবায়ন না করাটাই মূলত এই পুকুর ভরাটের মূল কারণ। সীমিত জনবল নিয়ে অভিযান চালানোর দাবি পরিবেশ অধিদপ্তরের। আর সিটি কর্পোরেশন বলছে সুনির্দিষ্ট অভিযোগ পেলেই কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিএস এবং আরএস এ পুকুর থাকলে এবং সেটা যদি কেউ ভরাট করে, আমরা সে যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, রাষ্ট্রের চেয়ে বড় ক্ষমতাধর না, আমরা তার বিরুদ্ধে সর্বশক্তি নিয়োগ করব। এই বিষয়টা প্রাথমিকভাবে দেখবেন জেলা প্রশাসন মধ্যে, উনি দেখবেন, এরপরে পরিবেশ অধিদপ্তর আছে, আর আমরা স্থানীয়ভাবে আমরা যারা আছি যখন যেগুলো তথ্য পাই সাথে সাথে আমাদের লোকজন চলে যায়, আমরা বন্ধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর নির্দেশনার কথা জানিয়েছে বিভাগীয় প্রশাসন। একদম রাতের গভীর অন্ধকারে যদি কেউ সেরকম করে তাহলে 2-4টা ঘটনা ঘটতে পারে। আমরা শোনা মাত্র বা জানা মাত্রই আমরা পদক্ষেপগুলো নিয়ে যাচ্ছি। কোস্টগার্ড দক্ষিণ জোনের তথ্যমতে চলতি বছর বরিশালে 78টি ড্রেজার মালিকের বিরুদ্ধে মামলা ও 41 জনকে আইনের আওতায় আনা হয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ উঁচু করায় বরগুনায় 45 কিলোমিটার পাকা সড়ক আবারও কাঁচায় পরিণত। বৃষ্টিতে কর্দমাক্ত হয়ে পড়েছে সড়ক, গর্ত সৃষ্টি হয়ে তৈরি হয়েছে জলাবদ্ধতা, বন্ধ হয়ে গেছে যান চলাচল। 2 বছর ধরে ভোগান্তিতে জেলার লক্ষাধিক মানুষ। তবে সড়কগুলো পুনরায় পাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে এলজিইডি। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। কর্দমাক্ত সড়ক, খানাখন্দে বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, তাই বন্ধ যান চলাচল। 8 বছর আগে বরগুনা গুলবুনিয়া পুরাকাটা বেড়িবাঁধের উপর প্রায় 15 কিলোমিটার সড়ক পাকা করে এলজিইডি, কিন্তু 2 বছর আগে বেড়িবাঁধ উঁচু করায় এ সড়ক কাঁচা হয়ে যায়। বৃষ্টিতে সড়ক কর্দমাক্ত হয়ে যাওয়ার পাশাপাশি গর্তের সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, বন্ধ হয়ে গেছে যান চলাচল। ভোগান্তিতে পড়েছেন স্থানীয় অধিবাসীরা। শুধু এ সড়ক নয়, জেলার 45 কিলোমিটার সড়কের এমন অবস্থা। উৎপাদিত ফসল পরিবহনে ভোগান্তিতে পড়েছেন কৃষকরাও। দ্রুত সড়ক পাকা করার দাবি ভুক্তভোগীদের। রাস্তা এখন তো মাঝে মাঝে গাতা হয়ে গেছে, বৃষ্টিতে ভেদর হয়ে যায়, আড়ন যায় না, মেলা কষ্ট হয়। আইতে আইসি আবার আইতে বাড়তে যাওয়া লাগবে। পোল ফারাইছি 4 কিলোমিটার জায়গা আইতে যাওয়া লাগবে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে জোয়ারের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় বেড়িবাঁধ উঁচু করা হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। এতে পাকা সড়ক কাঁচা হয়ে যাওয়ায় সরকারি অর্থ নষ্ট হয়েছে। আর এলজিইডি জানায় নথিপত্রে কাঁচা সড়কগুলো এখনো পাকা সড়কের তালিকায় রয়েছে। পুনরায় এ সড়ক পাকা করতে সময় লাগছে বলে জানান এলজিইডির নির্বাহী প্রকৌশলী। কোথাও আমাদের বেড়িবাঁধ উঁচু থাকে, সেখানে যদি পর্যাপ্ত বন্যার যে লেভেল পানি সমতল সেটা বিদ্যমান রেখে চাহিদা থাকে, তার প্রেক্ষিতে আমরা সেগুলোর অনুমোদন দিই। একটা রোড ডাটাবেজ আছে আগে, সেই ডাটাবেজে ওই রাস্তাগুলো এখনো পাকাই দেখানো, যে রাস্তা পাকা দেখানো আছে সেই রাস্তাকে নতুন করে পাকা করতে হলে
ইনভেন্টরি কালেকশন করে ওই পাকা রাস্তাকে আগে কাঁচায় পরিণত করতে হবে, সেইটা এখন প্রক্রিয়াধীন আছে। সদর উপজেলায় 20 কিলোমিটার, তালতলী উপজেলায় 3 কিলোমিটার এবং পাথরঘাটা উপজেলায় 22 কিলোমিটার পাকা সড়ক বেড়িবাঁধ উঁচু করায় কাঁচায় পরিণত হয়েছে। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। সিলেটের পিরোজপুরের 310 কিলোমিটার বেড়িবাঁধের অধিকাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু 19 বছর পার হলেও রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে পিরোজপুর সদর ও জিয়ানগড়ে এখনও টেকসই বেড়িবাঁধ নির্মাণ হয়নি। প্রায় 100 কিলোমিটার ভাঙা ও ক্ষতিগ্রস্ত বাঁধ দিয়ে প্রায়ই জলোচ্ছ্বাস ও জোয়ারের পানিতে তলিয়ে ক্ষতির সম্মুখীন হয় জেলার কয়েক লাখ মানুষ। জিয়াউল হকের তথ্য ও তরিকুল ইসলাম অফির রিপোর্টে থাকছে বিস্তারিত। দিলারা জাহান পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের কৈবর্তখালী গ্রামের 62 বছরের বৃদ্ধা। কোলে নাতনিকে নিয়ে কালীগঙ্গা নদীর তীরে বসে অসহায় হয়ে তাকিয়ে দেখছেন নদী কিভাবে গিলে খাচ্ছে বসত ভিটা, মাটি আর ঘর। শুধু দিলারা জাহান নয়, তার মতো জেলার শত শত মানুষের অবস্থা একই রকমের। জেলার কচা, বলেশ্বর, কালীগঙ্গা, সন্ধ্যাসহ ছোট বড় প্রায় ডজন খানেক নদী নিয়ে পিরোজপুর জেলা গঠিত। নদীর তীরবর্তী গ্রামগুলো ভাঙনে বিলীন হচ্ছে, তার উপর অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটায় ভাঙন আরও তীব্র হচ্ছে। আমরা বাড়ি দিয়ে বাইরে যেতে পারি না, রাত দিনে জায়গা চলার বান্ধা থাকে, বালি কাটে, আর কয়েকদিন পর পানিতে তলাই যাবে, বাঙ্গলে নিজেরা বান গিয়ে একটু চলি ফিরি। একে তো সমুদ্রের উপকূল, তার উপর চারদিকে নদী বেষ্টিত হয় প্রাকৃতিক দুর্যোগ প্রবণ জেলা পিরোজপুর। দুর্যোগ মোকাবিলায় নদী তীরের মানুষের জন্য তেমন একটা টেকসই বাঁধের ব্যবস্থা নেই। বেড়িবাঁধ না থাকায় সদর উপজেলা, জিয়ানগর, ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় বন্যা ও অতি জোয়ারে এলাকার নদী তীরবর্তী মানুষের ভেসে যায় ফসলের ক্ষেত, মাছের ঘের সহ গবাদি পশু। অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটা বন্ধ করে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি ক্ষতিগ্রস্তদের। বেড়িবাঁধ না থাকার কারণেই আমাদের অনেক সমস্যা হয়, ছেলে মেয়েদের স্কুল যাইতে পারে না, বাজার ঘাটে যাইতে পারি না, জমি, ক্ষেত, বাগান, বাড়ি সবকিছু নষ্ট হয়ে যায়। রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে গত 15 থেকে 20 বছর পিরোজপুর সদর ও জিয়ানগরে তেমন কোনো প্রকল্প গ্রহণ করা হয়নি। এতে অধিকাংশ বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বাঁধ নির্মাণে নতুন করে প্রকল্প জমা দেওয়া হয়েছে। বরাদ্দ পেলে নতুন বেড়িবাঁধ নির্মাণ ও ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কার করা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা একটি প্রপোজাল পাঠিয়েছি, এখানে প্রায় 30 কিলোমিটার বেড়িবাঁধ অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনা করে ডোনারের সহায়তা পেলে কাজটি বাস্তবায়ন করা যাবে। এটার প্রাক্কলিত ব্যয় হচ্ছে 728 কোটি টাকা। পিরোজপুরে বেড়িবাঁধের দৈর্ঘ্য 310 কিলোমিটার আর ঝুঁকিপূর্ণ ও ভাঙা বাঁধ প্রায় 100 কিলোমিটার। সময় সংবাদ, পিরোজপুর। ভোরের সময় ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সহকর্মী মালিহা সোহরাওয়ার্দী। মেজবা, আপনাকে ধন্যবাদ। পরবর্তী সংবাদগুলো জানাবো আমি মালিহা সোহরাওয়ার্দী। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে উপকূলের মৎস্য শিল্প। বিদ্যুতের অভাবে ব্যাহত হচ্ছে বরফ উৎপাদন। এতে প্রয়োজনীয় বরফ না পেয়ে সমুদ্রে মাছ শিকারে যেতে পারছেন না জেলেরা। ফলে ঘাটে নোঙর করে আছে শত শত সমুদ্রগামী মাছ ধরার ট্রলার। তৌকিব পেদার ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শিকদার জাবির হোসেন। সমুদ্রে যাবার প্রস্তুতি নিয়ে ঘাটে নোঙর করে আছে সারি সারি মাছ ধরা ট্রলার। জাল, জ্বালানি আর প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত থাকলেও মিলছে না পর্যাপ্ত বরফ। মাছ শিকারে যাওয়ার আগে ট্রলারে বিপুল পরিমাণ বরফ নিতে হয় জেলেদের, কিন্তু চাহিদার তুলনায় উৎপাদন কমে যাওয়ায় বরফের সংকটে পড়েছেন তারা। বরফ না থাকায় অনেক ট্রলার নির্ধারিত সময়ে সমুদ্রে যেতে পারছে না। এতে একদিকে যেমন জেলেদের কর্মদিবস নষ্ট হচ্ছে, অন্যদিকে মাছ আহরণ কমে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। আমরা বরফ পাইতেছি না, মাছ জানা সব পয়সা যাইতেছে। কারণই তো থাকে না, বরফ কম মনে এই কারণ বেগর এই বরফ বেগর আমরা ওই তো নামতাই, নদী তো নামতাই না। কারণ থাকে না, কারণ 1 ঘন্টা থাকলে 4 ঘন্টা থাকে না। কারণ আয় আর যাইতেছে, আয় আর যায়। কারণ আমরা ঘুরতে আসি কিন্তু বরফ পাইতেছি না, কোনো মিল পাইতেছি না, সব মিল বন্ধ। বরফ যদি আমরা না পাই তাহলে সাগরে যেতে পারবো না, আর সাগরে না যেতে পারলে আমাদের জীবিকা সম্পূর্ণ বিফল হবে। বরফ ছাড়া কেমনে থাকবো? 3-4 দিন আজ ঘাড়ে সিরিয়াল দিয়ে পড়ে রয়েছি, বরফ টরফ কিছু পাই না। বরফকল সংশ্লিষ্টরা জানান, পর্যাপ্ত বরফ উৎপাদনে টানা 12 থেকে 14 ঘন্টা মেশিন চালু রাখতে হয়, কিন্তু কিছুক্ষণ পরপর বিদ্যুৎ চলে যাওয়ায় স্বাভাবিক উৎপাদন ব্যাহত হচ্ছে। কারণ বরকল তো বন্ধ, কারেন্ট ঠিক মতো দেয়, বরকলটা চলে।
আমাকে একটানা বিদ্যুৎ লাগে 12-13 ঘন্টা, কিন্তু আমরা এরকম বিদ্যুৎ পাইতেছি না, যার লোক বরফ দিতে পারতেছি না, আমাকে বড় অনেক সংকট আছে। ট্রলারগুলো সমুদ্রে সময় মতো যেতে না পারলে মাছ আহরণ, সরবরাহ ও বাজার ব্যবস্থায় নেতিবাচক প্রভাবে সংকট সৃষ্টি হবে বলে মনে করছে মৎস্য বিভাগ। আর জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত লোডশেডিং পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় বলে জানায় বিদ্যুৎ বিভাগ। বরফ উৎপাদনকারী যে প্রতিষ্ঠান আছে তাদের কাছ থেকে প্রকৃত সমস্যা জেনে এই সমস্যার সমাধানের উপায় সম্পর্কে অবগত হওয়ার পর আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমাধানের দিকে যেতে পারবো। যতদিন পর্যন্ত জ্বালানি অবস্থানটা স্বাভাবিক না হবে ততদিন পর্যন্ত আমরা বলতে পারতেছি না যে এই অবস্থানটা কবে আরো ভালো হবে। তবে চেষ্টায় আছে, সকল মহলই চেষ্টা করতেছে যাতে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করা যায়। সমুদ্র যেতে প্রতিটি ফিশিং বোটে প্রয়োজন হয় 70 থেকে 80 পিস বরফ, কিন্তু বিদ্যুৎ সংকটে চরমভাবে ব্যাহত হচ্ছে বরফ উৎপাদন, যার ফলে সমুদ্রে যেতে না পেরে ঘাটেই নোঙর করে আছে হাজার হাজার জেলে ট্রলার। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। সৌদি আরবের সোফা কারখানায় অগ্নিকাণ্ডে 16 জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে সবাই নওগাঁ ও নাটোরের বাসিন্দা। স্বজনদের হারিয়ে পরিবারে চলছে শোক। এ বিষয়ে আরও খবর জানাতে আত্রায় আছেন রিপোর্টার এমা রকি, যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে নওগাঁর আত্রাই উপজেলায় রয়েছি। এই উপজেলার গন্ডগালি গ্রাম, এই গ্রামেরই প্রায় 4 জন একই পরিবারের পাশাপাশি সেখানে স্বজনদের এই মুহূর্তে আহাজারি চলছে, পুরো গ্রাম জুড়ে এই আহাজারি। এই যে পরিবারের আমরা রয়েছি 2 ভাই, গতকালকে যখন এই গ্রামে খবরটি পৌঁছায় তখন থেকেই স্বাভাবিকভাবে কিন্তু গ্রামের মানুষের ভিতরে যে আকুতি, যে আহাজারি, যে আর্তনাদ, তা পুরো সারা রাত ধরেই। এবং এখন পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে যে তথ্য নিশ্চিত করা হয়েছে, গতকালকের এই সৌদি আরবের সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে শুধুমাত্র নওগাঁর আত্রাই উপজেলারই 10 জনের মৃত্যুর খবর তারা নিশ্চিত করেছে। এবং এই 10 জনের কেউ 5 বছর, কেউ 10 বছর আগে এই সোফা তৈরি কারখানায় কাজ করতেন। এবং আকস্মিক এই দুর্ঘটনার খবর আসার পর থেকেই বিভিন্নভাবে তথ্য তারা সংগ্রহ করছিলেন এবং এই সংগ্রহের মাধ্যমে তারা প্রাথমিকভাবে 10 জনের খবর জানার পর থেকে প্রশাসনের পক্ষ থেকে তথ্য যাচাই বাছাই করার প্রক্রিয়াটি তারা হাতে নিয়েছেন। এবং পুরো এলাকায় কিন্তু এখন আমরা দেখছি যে শোকের মাতম, এবং এই পরিবেশটি আকস্মিক এই দুর্ঘটনায় কেউ হারিয়েছেন বাবা, কেউ হারিয়েছেন ভাই, কেউ হারিয়েছেন সন্তান। স্বাভাবিকভাবে এই এলাকায় এখন এক ধরনের বিলাপ চলছে, আমরা বিলাপের চিত্রই দেখছিলাম। এবং এই ঘটনা যখন আসে তারা বলছিলেন যে অনেকেই শুধুমাত্র ভয়েস রেকর্ডে তারা জানিয়েছেন যে ওখানকার পরিস্থিতিটা কেমন ছিল, শুধুমাত্র কথা বলতে পারেননি। এবং ভয়েসে তারা জানিয়েছেন যে ভয়াবহ একটি অগ্নিকাণ্ড ঘটেছিল সোফা তৈরির এই কারখানায়, এবং কতজন সেখানে মারা গিয়েছে সুনির্দিষ্টভাবে কিন্তু এখনও পরিসংখ্যান উঠে আসেনি। এবং এখন পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলতে আমরা যতদূর জানতে পারছি 17 জনের মৃত্যুর খবর আসছে, এবং 17 জনের মধ্যে নওগাঁর রয়েছে 10 জন, 12 জন, এবং নাটোরে রয়েছে 5 জন। নাটোরের নলডাঙ্গার খবর এখানে আমরা জানতে পারছি। স্বাভাবিকভাবে এই লাশ আনার বিষয়ে এখন তারা আকুতি জানাচ্ছেন, যেভাবে হোক সন্তানদের যেন মৃতদেহ দেশে আসে। এবং পাশাপাশি এই পরিবারগুলো বিভিন্ন ধার দেনা ঋণ করে কিন্তু তারা আসলে এই দেশে গিয়েছিলেন, স্বপ্নের কিছুটা স্বপ্ন বোনার চেষ্টা করছিলেন। তাদের এই যাত্রা ছিল। এবং এই যে পরিবারে রয়েছি, একই পরিবারের 2 ভাই, তারা একজন গিয়েছিলেন 2 বছর আগে, আরেকজন গিয়েছিলেন 10 বছর আগে। পরিবারের একেবারে কিন্তু যে শূন্যতা, এই শূন্যতা কোনোভাবেই কিন্তু আর কেটে ওঠার না। এখন তাদের একটাই আহাজারি, একটাই আকুতি, এই স্বজনদের যেন কাছে এই মরদেহগুলো তারা ফিরে পায়। এই কথাগুলোই তাদের দিক থেকে এখন তুলে ধরা হচ্ছে, সেই বিষয়টি এখানে আহাজারি হিসেবে ফুটে উঠছে। এই ছিল সার্বিক নওগাঁয় সৌদি আরবের সোফা তৈরির কারখানার অগ্নিকাণ্ডের দুর্ঘটনার খবর আমার কাছে। যুক্ত ছিলাম নওগাঁর আত্রায়। বৃষ্টির অজুহাতে ময়মনসিংহে কয়েক সপ্তাহ ধরে সবজির দাম বাড়লেও এখন কমতে শুরু করেছে কাঁচা মরিচ সহ বিভিন্ন সবজির দাম। সরবরাহ বেড়ে যাওয়ায় সবজির দাম পাইকারিতে কমেছে 10 থেকে 30 টাকা পর্যন্ত। এছাড়া কাঁচা মরিচের দাম কমেছে 50 টাকা। তবে 5 থেকে 10 টাকা বেড়েছে চিচিঙ্গা, শসা ও টমেটোর দাম। এছাড়া নেত্রকোনায় সরবরাহ কম থাকায় বাড়তি দামে বিক্রি হচ্ছে মাছ। রুই প্রতি কেজি 400 টাকা, কাতল 450 টাকা, গাশ কাপ 300 টাকা, সিলভার কাপ 400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কালকের থেকে আজকে আবার দাম একটু কম,
এইভাবে আস্তে আস্তে কমে যাইতেছে দাম। আমদানি একটু বেশি হচ্ছে, যার কারণে মনে করেন যে দামটা একটু কমে গেছে। মরিচা ছিল আপনার 1000 টাকা পাল্লা, এর থেকে বছর 600 টাকা পাল্লা। তারপরে শসার দাম কমছে, বেগুনের দাম কমছে, আপনার পটল, সব জিনিসের দামই মোটামুটি কমে আছে। বর্ষায় পেয়ারা মৌসুম কেন্দ্র করে জমে উঠেছে ভাসমান পেয়ারা বাজার। খালের পানিতে ভেসে ভেসে চলে বেচাকেনা। আর এই মনোরম দৃশ্য দেখতে সারা দেশের ভ্রমণ পিপাসুরা ভিড় করছেন ঝালকাঠির ভীমরুলিতে। পর্যটকের নিরাপত্তায় সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নেওয়া হয়েছে বিভিন্ন ব্যবস্থা। পলাশ রায়ের তথ্য ও শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। প্রতি বছর বর্ষা মৌসুম জুড়ে পেয়ারা উৎসব চলে ঝালকাঠি সদরের 15টি গ্রামে। ভীমরুলি গ্রামের স্থানীয় খালে বসে সবচেয়ে বড় ভাসমান বাজার। আর এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে ভিড় করেন ভ্রমণ পিপাসুরা। পরিবার পরিজন নিয়ে ভেসে ভেসে দেখেন পেয়ারা বাজার, অনেকে আবার কিনেও নিয়ে যান। এখানে না আসলে আসলে বোঝা যায় না, সত্যি অসাধারণ। আমরা ঘুরে ঘুরে দেখছি, আমার অনেক ভালো লাগছে। একটা পর্যটন এরিয়া হিসেবে এটাকে যদি ডেভেলপ করা যায় আমাদের দেশের জন্য ভালো। বাগান থেকে ছোট ছোট ডিঙ্গি নৌকা বোঝাই করে গ্রামের উদ্যোক্তারা ভাসমান বাজারে নিয়ে যান পেয়ারা। পরে সড়ক ও নৌপথে সারা দেশে সরবরাহ ছড়িয়ে দেন ফরিয়া আড়তদাররা। এশিয়া মহাদেশের মধ্যে একটা অন্যতম ভাসমান হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছি। এইখানে যদি জেলা পরিষদের উদ্যোগে কিংবা সরকারি অর্থায়নে এখানে যদি পর্যটকদের থাকার একটা ব্যবস্থা করা যেত, তাহলে পর্যটকরা সত্যিকার ভাবেই সকালে সুন্দর সেই বাজারটি উপভোগ করতে পারত। ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিভিন্ন উদ্যোগের কথা জানায় উপজেলা প্রশাসন। সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে আমাদের যা যা করার প্রয়োজন প্রশাসন সকল ব্যবস্থাই গ্রহণ করেছে। ডিসির নির্দেশনায় আমরা ইতিমধ্যে অনেক কার্যকরী কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। জুলাই ও আগস্ট মাস জুড়ে বরিশাল বিভাগের 3 জেলায় পেয়ারার ভাসমান বাজার বসে। সময় সংবাদ, ঝালকাঠি। দেশীয় মাছের সরবরাহ কম থাকায় নারায়ণগঞ্জে চাষের মাছে সয়লাভ পাইকারি মাছের আড়ত বিক্রি হচ্ছে বাড়তি দামে। মাছ বেচা কেনার আরও খবর জানাতে শীতলক্ষ্যা নদীর 3 নম্বর ঘাট এলাকায় আছেন রিপোর্টার শওকত আলী সৈকত। যাচ্ছি তার কাছে। নারায়ণগঞ্জের এই মাছের আড়তটি প্রায় 200 বছরের প্রাচীন মাছের আড়ত। নদীপথে পণ্য পরিবহনের সুবিধা থাকায় শীতলক্ষ্যা নদী কেন্দ্র করে এই মাছের আড়তটি গড়ে ওঠে। মূলত এই মাছের আড়ত থেকে নদ নদী, খালবিল এবং হাওল অঞ্চলের দেশি মাছ পাওয়া যায় বলে এই মাছের আড়ত থেকে সাধারণত সারা যে শহরে অন্যান্য বাজারগুলোতে মাছ সরবরাহ হয়ে থাকে এবং সাধারণ ক্রেতারাও এখান থেকে মাছ কেনাকাটা করে থাকেন। প্রতিদিন ভোর থেকে মাছের বেচা কেনার হাঁকডাক শুরু হয় এবং ক্রেতা সমাগম শুরু হয় এবং বেলা 11টা পর্যন্ত বেচা কেনা চলে। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই মাছের ক্রেতারা বাজারে আসতে শুরু করেছেন এবং বেচা কেনা চলছে। একটা বিষয় জানিয়ে রাখছি, এই মাছের যে একটি বৈশিষ্ট্য ছিল রয়েছে যে দেশি মাছের আড়ত, কিন্তু সেই বিষয়টি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না। দেশি মাছের সরবরাহ অনেকটাই কমে গেছে। আড়তদাররা আমাদেরকে যেটা বলছেন যে মোকাম থেকে দেশি মাছের আড়ত কমে যাওয়ায় চাষের মাছ দিয়েই তারা বেচাকেনা করছেন, ফলে মাছের দামও আগের চেয়ে তুলনামূলকভাবে বেশ বেড়েছে। আমরা কয়েকজন মাছের আড়তদারদের সঙ্গে কথা বলেছি এবং পাইকারি বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি। আমরা দেখতে পাচ্ছি যে বাজারে চাষের মাছের বেশি ভরা। তবে একটা বিষয় যে সব ধরনের ছোটোখাটো মাছ, কিছু কিছু মাছের দাম আকার ভেদে 50 থেকে 100 টাকা বেড়েছে এবং কিছু কিছু মাছ আকার ভেদে প্রায় 200 থেকে 300 টাকাও দাম বেড়েছে। এতে ক্রেতা সাধারণের মধ্যে আসলে একটি আমরা দেখতে পাচ্ছি। তো এই বাজারে প্রায় শতাধিক পাইকারি আড়তদার এবং হাজারের বেশি পাইকারি বিক্রেতা বংশ পরম্পরায় মাছের ব্যবসা করছে। এই ছিল নারায়ণগঞ্জের পাইকারি মাছের আড়তের সবশেষ। যুক্ত ছিলাম নারায়ণগঞ্জে। 2016-17 সালে শেখ হাসিনা পদ্মা ব্যারেজ প্রকল্পকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। তিনি বলেন, 17 বছর যারা ভারতের দালালি করেছে তারা বাংলাদেশের কথা ভাবতে পারে না। রোববার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় এই কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, নিজেদের স্বার্থ নিজেদের আদায় করে নিতে হবে। এই স্বার্থ আদায়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। আগামী 11 ডিসেম্বরের মধ্যে ফারাক্কা চুক্তি নবায়নের জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। 2016-17 সালে হাসিনা এই প্রজেক্টটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। এই দেশে যারা ভারতের দালালি করেছে তারা তো বাংলাদেশের কথা চিন্তা করবে আমরা জীবনে কোনোদিন আশাই করি নাই। আজকে যে দেশের স্বার্থকে এস্টাবলিশ করার কথা বলছি সেখানে ঐক্যের বেশি প্রয়োজন। আমাকে সেই সুযোগটা করে দিবে, সুযোগটা আদায় করে নিতে হবে। দফায় দফায় মাননীয় মন্ত্রীর নেতৃত্বে আমরা বিভিন্ন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলছি। আগামী 11 ডিসেম্বর আমাদের ফারাক্কা চুক্তি শেষ হবে। পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকায় শহর রক্ষা বাঁধের স্লুইস গেটগুলো অকেজো থাকায় প্রতি বছর বর্ষা মৌসুমে জলাবদ্ধতার দুর্ভোগে পড়েন বাসিন্দারা। এছাড়া উজানের ঢল ও পূর্ণিমার অস্বাভাবিক জোয়ারের পানি ঢুকে অধিকাংশ রাস্তাঘাট তলিয়ে বাড়িঘর ও দোকানে পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। অকেজো স্লুইস গেটগুলো মেরামত সহ পৌরসভাকে এগিয়ে আসার কথা জানান পানি উন্নয়ন বোর্ড। সুজন দামের ছবি এবং মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। বৃষ্টি ও পূর্ণিমার জোয়ারের পানিতে তলিয়ে আছে সড়ক। কখনো কখনো পানি বৃদ্ধি পেয়ে দোকান ও বিভিন্ন প্রতিষ্ঠানে প্রবেশ করে ক্ষতিগ্রস্ত হন ব্যবসায়ীরা। এমন ভোগান্তি পটুয়াখালী শহরবাসীর নিত্যদিনের। অবিরাম কিংবা মুষলধারে বৃষ্টি হলেই শহরের অধিকাংশ রাস্তাঘাট এভাবেই পানিতে তলিয়ে যায়। বর্ষা মৌসুমে অমাবস্যা আর পূর্ণিমার জোয়ারে শহরের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে আবার ভাটার টানে শুকিয়ে যায়। কোটি টাকা ব্যয়ে শহর রক্ষা বাঁধ নির্মাণ করা হলেও স্লুইস গেটগুলো অকেজো, এতে বন্ধ পানি নিষ্কাশন। এই শহরের ভিতরে অনেকগুলি স্লুইস গেট আছে যা নষ্ট হয়ে পড়ে রয়েছে, দেখভাল করার মতো বুঝে কোনো মানুষই নেই। বৃষ্টির পানি জমা হইলে মশা মাছি এবং আমাদের পরিবেশ দূষিত হয়, পানি নষ্ট হয়ে যায়। এগুলোর কর্তৃপক্ষের রক্ষণাবেক্ষণের অভাবে বিকল হয়ে আছে। এই পাশেই ড্রেন আছে, ড্রেনে ময়লার স্তূপে ভরে আছে। ড্রেনের মুখ, পলিথিন, কাগজ এবং অনেক নানান ধরনের ময়লা আবর্জনা অনেক কিছু আটকাই রয়েছে। এইগুলো কোনো শহরের কেউই রক্ষণাবেক্ষণ করে না। এই সংস্কার করে আমরা এই পানিবন্দী থেকে জানি বাঁচতে পারি। স্লুইস গেটগুলো মেরামত করে খুব দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। আর ড্রেন ও খালের মুখ দখলমুক্ত করে পানি প্রবাহ স্বাভাবিক করার কথা জানান পৌর প্রশাসক। স্লুইস গেট যেগুলো মেরামত করা প্রয়োজন সেগুলো আমরা শীঘ্রই মেরামত করব। ড্রেনে প্রচুর ময়লা পড়ে থাকে, যেই কারণে পানি স্লুইস গেট পর্যন্ত সময় মতো আসতে পারে না, আসতে দেরি হয়। পৌরসভার ড্রেনগুলো সময় মতো পরিষ্কার করে এবং সাধারণ লোকজন একটু সচেতন হয়, তাহলে এই পানি সমস্যা থেকে সমাধান করা সম্ভব হবে। ইতিমধ্যে পৌরসভা থেকে পানি উন্নয়ন বোর্ডে এই সুইচ গেটগুলো মেরামতের জন্য পত্র প্রেরণ করেছি। সুইচ গেট মেরামতের জন্য তারা বরাদ্দ পেয়েছে, খুব দ্রুত এটা বরাদ্দ অনুযায়ী বাস্তবায়নের তারা উদ্যোগ শুরু করবে। পটুয়াখালী শহর রক্ষা বাঁধের মোট 36টি স্লুইস গেটের মধ্যে সচল রয়েছে মাত্র 14টি। সময় সংবাদ, পটুয়াখালী। ভোরের সময় লালমনিরহাটে কলেজ শিক্ষককে হত্যা চেষ্টায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রোববার সকালে মোগলহাট টেম্পু স্ট্যান্ড প্রাঙ্গণে কর্মসূচি পালিত হয়। বক্তারা বলেন, গত 1 আগস্ট কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইনস্ট্রাক্টর আরিফুল ইসলামের ওপর হামলা চালানো হয়। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। কারণ আমি উল্লেখ করেননি তখন আরিফুলের লোকজনকে ঘটনাস্থলে পুলিশ আসার কথা ছিল, কিন্তু দুপুর 2টার সময় কুমিল্লায় দ্রুত বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। গত 24 ঘন্টায় জেলার বিভিন্ন উপজেলা ও হাসপাতালে 212 জনের ডেঙ্গু পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে 31 জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। আক্রান্তের হার প্রায় 15%। নতুন আক্রান্তদের মধ্যে 14 জনই দাউদকান্দি উপজেলার। এ নিয়ে চলতি আগস্টের প্রথম 8 দিনে কুমিল্লায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 183 জনে। এর মধ্যে শুধু দাউদকান্দিতে আক্রান্ত হয়েছেন 81 জন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে 33 জন চিকিৎসাধীন। বাংলাদেশ আদিবাসী ফোরামের উদ্যোগে পালন করা হয় আন্তর্জাতিক আদিবাসী দিবস। কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন প্রান্ত থেকে যোগ দেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নানা বয়সী মানুষ। নিজেদের অধিকার, মর্যাদা, ভূমি ও সংস্কৃতি রক্ষার দাবি জানান তারা।
বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার ও অস্তিত্ব রক্ষার বার্তা নিয়ে প্রতি বছর 9 আগস্ট পালন করা হয় আন্তর্জাতিক আদিবাসী দিবস। অধিকার প্রতিষ্ঠা, বৈষম্য দূর এবং আদিবাসীদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সচেতনতা তৈরি দিবসটির অন্যতম লক্ষ্য। দিবসটি উপলক্ষে নাচ, গান সহ সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। ভিন্ন ভিন্ন জাতিসত্তার মানুষ, বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্যবাহী পোশাক, শিল্প ও সংস্কৃতির মেলবন্ধনে তৈরি হয় উৎসবের আবহ। আদিবাসী মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা না হবে ততদিন পর্যন্ত আমি মনে করি যে বাংলাদেশের সার্বিকভাবে সকল মানুষের অধিকারও বাস্তবে নিশ্চিত করা সম্ভব হবে না। ভূখণ্ডকে কখনো খণ্ডিত করা যাবে না। এই মাতৃভূমি আমাদের, আমরা সকলে যে 56,000 বর্গমাইলের যেখানে বসবাস করি, আমাদের সকলের অধিকার এক এবং অভিন্ন হওয়া হবে। আয়োজকদের প্রত্যাশা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার ও মানবাধিকার নিশ্চিতের পাশাপাশি তাদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় কার্যকর উদ্যোগ নেবে রাষ্ট্র। কি করে আদিবাসী অধিকারটা আসলে সুরক্ষিত হচ্ছে না, স্বীকৃত হচ্ছে না, বিভিন্নভাবে আমরা দেখছি মানবাধিকার লঙ্ঘন ঘটেই যাচ্ছে পাহাড়ে এবং সমতলে। আদিবাসীদের অবস্থা বাংলাদেশে যে সংকটের ভিতর দিয়ে যাচ্ছে, আদিবাসীরা আদৌ এখানে টিকবে কিনা, কতটা প্রতারক আমরা নিজেরা সেই সান্ত্বনা খোঁজার জন্য সিমেন্ট রড দিয়ে একটা হাতি এবং বাঘ বানানোর চেষ্টা করি। অধিকার ও মর্যাদার পাশাপাশি নিজেদের স্বতন্ত্র পরিচয় ও সংস্কৃতি নিয়ে বেঁচে থাকার নিশ্চয়তা চান ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। আন্তর্জাতিক আদিবাসী দিবসের আয়োজন থেকে সেই বার্তাই উঠে এসেছে। নিয়াত শুভ, সময় সংবাদ, ঢাকা। এসডিজি ভিলেজ হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে রাঙামাটি মিতিংগাছড়ি গ্রাম। ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে আশায় বুক বাঁধছেন স্থানীয়রা। পাহাড়ের বাসিন্দাদের সব সমস্যা চিহ্নিত করে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে আত্মনির্ভরশীল গ্রাম গড়ে তুলতে এই প্রকল্প, জানিয়েছেন সংশ্লিষ্টরা। হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। কাপ্তাই চট্টগ্রাম সড়কের পাশে দুই পাহাড়ের পাদদেশে ছোট্ট গ্রাম মিতিংগাছড়ি। সবুজ শ্যামল এই গ্রাম দেখতে ছবির মতো, কিন্তু পিছিয়ে আছে উন্নয়ন অগ্রযাত্রার দিক দিয়ে। বিদ্যুৎ থাকলেও রয়েছে সুপেয় পানির সংকট। দৈনিক ব্যবহারের পানির জন্য এখনও নির্ভর করতে হয় ঝিরি ঝর্ণার উপর। নেই খেলার মাঠ, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থার পর্যাপ্ত সুবিধা। সড়ক ও স্যানিটেশন সুবিধাও তলানির দিকে। তবে পাহাড়ি বাঙালির সহ অবস্থানে রয়েছে সম্প্রীতির পরিবেশ। তবে আশার খবর হলো এই গ্রামটিকে এসডিজি ভিলেজ ঘোষণা করেছেন সরকার, যেখানে থাকবে কর্মসংস্থানের সুযোগ, কাজে পাবে নারী পুরুষের সমান অধিকার। আগামী 10 ডিসেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে গ্রামটিতে নতুন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পে দেশের মাত্র 3টি গ্রামের মধ্যে মিতিংগাছড়িকে নির্বাচন করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাসিন্দারা। আমাদের এই মিতিংগাছড়ি গ্রামে স্কুল বা প্রাইমারি স্কুল নেই। আমাদের এলাকায় পানির সংকট আছে, রাস্তার অবস্থা খুবই খারাপ। আমার কাছে মনে হয় এটা খুব ভালো একটা অপরচুনিটি যে আমাদের গ্রামটা আসলে সিলেক্টেড হয়েছে। ফ্যাক্টরি একটা করে দিলে আমরা চাকরি বাকরি, ছেলে মেয়েরা মানে সুযোগ সুবিধা পাবো। প্রধানমন্ত্রীর হাত ধরে যদি আমাদের এলাকাটা উন্নয়ন হয়, গরিব অসহায় মানুষের উপকার হয়, সেটা আমিও ধন্যবাদ জানাই। এই পাইলট প্রকল্পের মতো এই রাঙামাটি বা এই পার্বত্য চট্টগ্রামের সকল গ্রামগুলো যেন উন্নতভাবে নির্মাণ হয়। স্থানীয়দের সব সমস্যা চিহ্নিত করে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করে সরকারের সব সুবিধা প্রদান করে মিতিংগাছড়িকে আত্মনির্ভরশীল গ্রাম হিসাবে গড়ে তুলতেই এই প্রকল্প। পরে সারা দেশে সব গ্রামগুলোতে এই মডেল গড়ে তোলার কথা জানান প্রকল্প কর্মকর্তা। আমাদের দেশে সমস্ত ভিলেজে এই অ্যাপ্রোচ নিয়ে কাজ করে আমরা আত্মনির্ভরশীল বাংলাদেশের সকল ভিলেজকে আমরা এরকম দেখতে চাই। গ্রামটিতে 133 বাঙালি ও 37 মারমা সম্প্রদায়ের পরিবার বসবাস করেন। সময় সংবাদ, রাঙ্গামাটি। মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়েছে অজ্ঞাত পরিচয়ের 2টি মরদেহ। রোববার দুপুরে উপজেলার চর রমাজানবেগ গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে নারী ও যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। ধারণা করা হচ্ছে প্রায় 1 সপ্তাহ আগে তাদের হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পরিচয় শনাক্ত এবং হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছেন।